একটি গোপন ডিল ৫০ লক্ষ টাকার রহস্যময় লেনদেন এবং ক্ষমতার মসনদ দখলের এক ভয়াবহ লড়াই। ভাবুন তো, যারা দিনের আলোতে আদর্শের বুলি আওড়ায়, রাতের অন্ধকারে তারাই কি একে অপরের পিঠে ছুরি মারার নীল নকশা চূড়ান্ত করছে? ঢাকার রাজপথে যখন নতুন এক রাজনৈতিক সমীকরণের গন্ধ পাওয়া যাচ্ছে, ঠিক তখনই ফাঁস হলো এমন এক রহস্য যা শুনলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। আজ আমরা উন্মোচন করব সেই মাস্টারমাইন্ডের আসল চেহারা, যারা জনগণের আবেগকে পুঁজি করে চালাচ্ছে এক পর্দার আড়ালের ভয়াবহ ষড়যন্ত্র। আপনি কি প্রস্তুত এই হিম হওয়ার মতো অবস্থা মোকাবিলা করতে? চলুন ডুব দেই বাংলাদেশের রাজনীতির সবচেয়ে অন্ধকার অধ্যায়। নারায়ণগঞ্জের সেই বিতর্কিত ইফতার মাহফিল থেকে শুরু করা যাক। আপাত দৃষ্টিতে এটি সাধারণ একটি সামাজিক অনুষ্ঠান মনে হলেও এর ভেতরে লুকিয়েছিল এক ভয়াবহ রাজনৈতিক বারুদ। এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির নেতারা যখন জামায়াতে ইসলামীকে আক্রমণ করে বলছেন যে তারা ফ্যাসিস্টের দোসর ব্যবসায়ী নেতা হাতেমকে আমন্ত্রণ জানিয়ে জুলাই বিপ্লবের সাথে গাদ্দারি করছে, তখন সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক, হঠাৎ কেন এই বিষোদগার? কিন্তু মুদ্রার উল্টো পিঠ বিশ্লেষণ করলে দেখা যায় এক চরম ভণ্ডামি। যে হাতেমকে নিয়ে এনসিপি আজ নৈতিকতার সবক দিচ্ছে, সেই একই ব্যক্তির কাছ থেকে এনসিপির শীর্ষ নেতা সার্জিস আলম একসময় নগদ ৫০ লক্ষ টাকার ঋণ নিয়েছিলেন। রাজনীতির মাঠে এর চেয়ে হাস্যকর যুক্তি আর কি হতে পারে যে দল গঠনের আগের টাকা হালাল, আর দল গঠনের পর তাকে কেউ ইফতারের দাওয়াত দিলে সেটা হারাম? এই যে ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিচারিতা, এটাই বর্তমান রাজনীতির সবচেয়ে বড় রহস্য। এনসিপি আসলে নীতি নয়, বরং নিজেদের রাজনৈতিক স্বার্থেই এই ইস্যুকে হাতিয়ার বানিয়েছে। তাদের মূল লক্ষ্য জামায়াতকে নৈতিকভাবে দুর্বল করা, যেন আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে তারা সুবিধাজনক অবস্থানে থাকতে পারে। এই বিরোধটি কেবল একটি ইফতার মাহফিলের নয়, এটি হলো জামায়াতের ইমেজ নষ্ট করে তরুণদের মাঝে এনসিপির প্রভাব বাড়ানোর একটি সূক্ষ্ম মাস্টারমাইন্ড লেভেলের গেম। আপনারা হয়তো ভাবছেন জামায়াত কেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের পদটি নিতে অনীহা দেখাচ্ছে। এই অনীহার পেছনে রয়েছে এক দীর্ঘমেয়াদী রাজনৈতিক সমীকরণ। বর্তমান বিএনপি সরকার যখন বিরোধী দল জামায়াতকে এই পদ দেওয়ার প্রস্তাব দিল, তখন জামায়াতের নীতি নির্ধারকরা সেখানে এক রক্তহীন করা ফাঁদ দেখতে পান। জুলাই সনদের মূল চেতনা ছিল শাসন ব্যবস্থার আমূল সংস্কার, কিন্তু বিএনপি তাদের ইশতেহার অনুযায়ী দুজন ডেপুটি স্পিকারের কথা বলে মূলত ওই সনদ থেকে বিচ্যুত হওয়ার পথ খুঁজছে। জামায়াত জানে এই মুহূর্তে একটি আলংকারিক পদ গ্রহণ করা হবে তাদের জন্য আত্মঘাতী। তারা যদি এখন এই লোভে পা দেয়, তবে গণভোটের রায় বাস্তবায়ন, পিআর পদ্ধতি, আনুপাতিক প্রতিনিধিত্ব, উচ্চকক্ষের ১০০ আসন এবং সংবিধান সংস্কারের মতো মৌলিক দাবিগুলো হিমাগারে চলে যাবে। এটি স্রেফ একটি চেয়ারের লড়াই নয়, এটি হলো জুলাই বিপ্লবের মূল দাবিগুলোকে পাশ কাটিয়ে যাওয়ার এক পর্দার আড়ালের ষড়যন্ত্র। জামায়াত এই ফাঁদে পা দিলে তারা আর পরবর্তী নির্বাচনের সংস্কারের দাবি নিয়ে জনগণের সামনে দাঁড়াতে পারবে না। অথচ বিস্ময়কর বিষয় হলো, জামায়াত যখন এই বৃহত্তর সংস্কারের জন্য দর কষাকষি করছে, তখন এনসিপি এই ডেপুটি স্পিকারের পদটি লুফে নেওয়ার জন্য রীতিমতো কামড়াকামড়ি শুরু করে দিয়েছে। তারা তাদের সদস্য সচিব আখতার হোসেনকে ওই চেয়ারে বসাতে মরিয়া। এখান থেকেই বোঝা যায় রাষ্ট্র মেরামতের চেয়ে পদের প্রতি কাদের মোহ বেশি। এনসিপির কাছে নীতি বা আদর্শের চেয়ে ক্ষমতার গদি বড় হয়ে দাঁড়িয়েছে, যা রাজনৈতিক বিশ্লেষকদের মতে এক ভয়াবহ সংকেত। তারা ক্ষমতার ভাগ পেতে এতটাই ব্যাকুল যে সংস্কারের দীর্ঘ প্রক্রিয়াকে তারা এক নিমেষেই বিসর্জন দিতে রাজি। আসন্ন স্থানীয় সরকার বা সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে সংঘাতের আগুন এখন দাউ দাউ করে জ্বলছে। এনসিপি এখন জামায়াতের কাছে সরাসরি দাবি জানাচ্ছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে তাদের দলের প্রার্থী আসিফ মাহমুদকে ছেড়ে দিতে হবে। শুধু ঢাকা দক্ষিণ নয়, সারা দেশের অন্তত ২ থেকে ৩টি গুরুত্বপূর্ণ সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াত যেন কোনো প্রার্থী না দেয় এবং এনসিপিকে নিঃশর্ত সমর্থন দেয়, সেই চাপও তৈরি করা হচ্ছে। রাজনীতিতে কেউ কাউকে বিনা স্বার্থে জায়গা ছেড়ে দেয় না। জামায়াতের নীতি নির্ধারকরা প্রশ্ন তুলেছেন, ঢাকা দক্ষিণের মতো একটি মেগা সিটির নিয়ন্ত্রণ কেন তারা একটি সদ্য গজিয়ে ওঠা দলকে ছেড়ে দেবে? এনসিপি আসলে জামায়াতকে একটি সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায়। তারা জানে তৃণমূল পর্যায়ে জামায়াতের যে বিশাল ভোট ব্যাংক এবং সুশৃঙ্খল জনশক্তি আছে, তা ছাড়া তাদের মতো নতুন দলের পক্ষে শিকড় গজানো অসম্ভব। আজ যদি জামায়াত ঢাকা দক্ষিণ ছেড়ে দেয়, তবে কাল এনসিপি পুরো দেশ জুড়ে ভাগ বসাতে চাইবে। আর একবার যদি তারা স্থানীয় সরকারের শক্ত অবস্থান পায়, তবে গ্যারান্টি দিয়ে বলা যায় আগামী দিনে তারা জামায়াতকে ২ পয়সারও দাম দেবে না। এটি দিবালোকের মতো স্পষ্ট। এনসিপি এই মুহূর্তে তাদের একলা চলো নীতিকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করে জামায়াতকে ব্ল্যাকমেইল করছে, যেন সমঝোতার টেবিলে তারা বেশি ভাগ আদায় করতে পারে। আপনারা দেখছেন বাংলাদেশের সরকারের সবচেয়ে ইনডেপথ বিশ্লেষণ। এই রহস্য
রহস্যের আরও গভীরে যাওয়ার আগে এবং পর্দার আড়ালের মাস্টারমাইন্ডের পরবর্তী চাল জানতে এখনই আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে আমাদের সাথেই থাকুন। এখন আসা যাক এনসিপির তুরুপের তাস আসিফ মাহমুদের প্রসঙ্গে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে এনসিপি তাকে প্রার্থী করতে চায়, কিন্তু জামায়াত কেন তাকে সমর্থন দিতে নারাজ? উত্তরটা লুকিয়ে আছে তার বিতর্কিত অতীতে। অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা হিসেবে থাকাকালীন আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশ জুড়ে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছিল। রাজনৈতিক মহলে তিনি একজন বিতর্কিত চরিত্র হিসেবেই বেশি পরিচিত। জামায়াতের কট্টরপন্থী কর্মীরা যারা রাজপথে রক্ত দিয়ে আন্দোলন করেছে, তারা কি একজন অভিযুক্ত দুর্নীতিবাজের জন্য ভোট চাইবে? জামায়াত স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা জোট করতে রাজি, কিন্তু বিতর্কিত কাউকেই মনোনয়ন দেওয়া হবে না। এই অনড় অবস্থানের কারণেই এনসিপি এখন জামায়াতের উপর ক্ষুব্ধ। আসিফ মাহমুদকে মেয়র পদে বসানোর মাধ্যমে এনসিপি আসলে রাজধানীর একটি বিশাল বাজেট ও প্রশাসনিক ক্ষমতা কুক্ষিগত করতে চায়। এটি কেবল জনসেবার আকাঙ্ক্ষা নয়, বরং ক্ষমতার অপব্যবহারের এক নতুন নীল নকশা। আসিফ মাহমুদের মতো চরিত্রদের মাধ্যমে এনসিপি আসলে সেই পুরনো ব্যবস্থারই একটি নতুন সংস্করণ চালু করতে চাইছে, যা জুলাই বিপ্লবের স্বপ্নের পরিপন্থী। অনেকেই এনসিপিকে নতুন প্রজন্মের দল হিসেবে বড় করে দেখানোর চেষ্টা করছেন, কিন্তু গত জাতীয় নির্বাচনের পরিসংখ্যান বিশ্লেষণ করলে এক হিম হওয়ার মতো অবস্থা তৈরি হবে। ইতিহাসে প্রথমবারের মতো জামায়াত ইসলামী ঢাকায় শুধু আসনই পায়নি, তারা ১৩টি আসনে নির্বাচন করে ৬টিতে বিপুল ভোটে জয়লাভ করেছে। বাকি ৭টি আসনেও তারা ছিল শক্ত প্রতিদ্বন্দ্বী। ঢাকার শিক্ষিত এবং সচেতন শ্রেণী এখন প্রকাশ্যে জামায়াতকে সমর্থন দিচ্ছে। এমন একটি শক্ত অবস্থানে দাঁড়িয়ে জামায়াত কেন এনসিপির মতো একটি অস্থির দলকে মাঠ ছেড়ে দেবে? তারেক রহমানের বিজয়ের পেছনেও অনেক মেকানিজমের কথা শোনা যায়, কিন্তু জামায়াতের ভোট ছিল অর্গানিক এবং সুসংগঠিত। এই জনশক্তিকে অগ্রাহ্য করে এনসিপির মতো একটি দলের অন্যায্য দাবি মানা হবে জামায়াতের জন্য রাজনৈতিক আত্মহত্যা। এনসিপিকে বুঝতে হবে তারা যাদের ঘাড় বেয়ে উপরে উঠেছে, সেই ঘাড় যদি সরে যায় তবে তাদের অস্তিত্বই বিলীন হয়ে যাবে। ঢাকার রাজনৈতিক মানচিত্রে জামায়াতের এই নতুন মেরুকরণ এনসিপির জন্য একটি বড় হুমকি, আর সেই হুমকি মোকাবিলা করতেই তারা এখন পাল্টা আক্রমণের কৌশল নিয়েছে। জামায়াতের একটি অদ্ভুত রাজনৈতিক চরিত্র নিয়ে কথা না বললেই নয়। জাতীয় নির্বাচনে ব্যাপক কারচুপি হওয়ার সত্ত্বেও তারা কেন নিশ্চুপ ছিল? কেন তারা জেনে শুনেও হাত গুটিয়ে বসেছিল? এর পেছনে রয়েছে এক ভয়াবহ ব্ল্যাকমেইল। প্রভাবশালী কিছু মহল জামায়াতকে বুঝিয়েছে যে তারা যদি প্রতিবাদ করে তবে দেশের ভাবমূর্তি নষ্ট হবে এবং পতিত ফ্যাসিবাদী শক্তি বা তৃতীয় কোনো অপশক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠবে। জামায়াত এই ব্ল্যাকমেইলে সাড়া দিয়ে সুবোধ বালর সেজেছে ঠিকই, কিন্তু এর ফলে এনসিপি তাদের আরও বেশি চেপে ধরার সুযোগ পেয়েছে। আন্তর্জাতিক অঙ্গনের ডক্টর ইউনুসের ইমেজকে রক্ষা করার দোহাই দিয়ে জামায়াতকে বারবার ছাড় দিতে বাধ্য করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, কতদিন এই ছাড় চলবে? ভূ রাজনৈতিকভাবে ভারত ও পশ্চিমা বিশ্বের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা প্রমাণের লড়াইয়ে বিএনপি যখন ব্যস্ত, তখন জামায়াতকে মাঠ ছাড়া করার এই পরিকল্পনা কি অন্য কোনো বহিঃশক্তির মাস্টার স্ট্রোক? ইউনুস ফ্যাক্টরের দোহাই দিয়ে জামায়াতকে বসিয়ে রাখা আসলে ক্ষমতার এক গভীর খেলা, যেখানে বড় রাজনৈতিক দলগুলো তাদের প্রতিপক্ষকে দুর্বল করে রাখার চেষ্টা করছে। এনসিপি এবং জামায়াতের সম্পর্কটাকে অনেকেই খুব রোম্যান্টিক চোখে দেখার চেষ্টা করেন, কিন্তু পর্দার আড়ালের সত্য হলো তাদের মধ্যে কোনো আনুষ্ঠানিক বা আদর্শিক জোট এখনো পর্যন্ত হয়নি। জাতীয় নির্বাচনে যা হয়েছিল তা ছিল স্রেফ একটি আসন সমঝোতা। ফ্যাসিবাদের পতনের বৃহত্তর স্বার্থে জামায়াত সেদিন ৩০টি আসন স্যাক্রিফাইস করেছিল, কিন্তু সেই উদারতাকে এনসিপি এখন তাদের অধিকার মনে করতে শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এনসিপি কোনোভাবেই একটি বিশ্বস্ত বন্ধু নয়। তাদের তুলনা করা যায় চরমোনাই পীরের দলের সাথে, যাদের নিজস্ব স্বার্থ ছড়া জাতির কল্যাণের চিন্তা মাথায় নেই। তারা সুবিধাবাদী রাজনীতিতে বিশ্বাসী। জামায়াতকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে যখনই তারা ওপরে উঠবে, তখনই তারা সেই সিঁড়ি লাথি মেরে সরিয়ে দেবে। এটি ক্ষমতার নির্মম রসায়ন। এনসিপির বর্তমান টার্গেট হল জামায়াতের ঘাড় ব্যবহার করে আগামী দিনে দেশের প্রধান বিরোধী দল হওয়া এবং জামায়াতকে সম্পূর্ণ প্রান্তিক একটি দলে পরিণত করা। দর্শক, আপনারা কি মনে করেন? আদর্শের দোহাই দিয়ে ৫০ লক্ষ টাকার ঋণ নেওয়াটি সঠিক? বিতর্কিত আসিফ মাহমুদের জন্য কি জামায়াতের রাজপথ ছেড়ে দেওয়া উচিত, নাকি এনসিপি কেবল একটি সাময়িক হুজুগ হিসেবেই হারিয়ে যাবে? এই স্নায়ুযুদ্ধে শেষ পর্যন্ত কে জয়ী হবে, জনগণ নাকি পর্দার আড়ালের মাস্টারমাইন্ডরা?